হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা, তাই না? প্রান্তিক প্রাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ, নবম শ্রেণী ক্লাস 9, সম্পূর্ণ নতুন সংস্করণ। রাইটার হচ্ছে ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডল। ওকে, 2024 সালে যে নতুনভাবে সংস্কার হয়েছে বইটি, তারই আজকে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ের পার্ট 1 আমরা আলোচনা করেছি। 1 মার্কে যতগুলো কোশ্চেন ছিল, আজকে তার সেকেন্ড পর্ব 2 মার্কের প্রশ্ন উত্তর আলোচনা করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এর আগের ভিডিওটি দেখে না থাকলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। সেখানে টাইটেল লেখা আছে নবম শ্রেণী ইতিহাস 2024। ওকে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিব, সেখান থেকেও দেখে নিতে পারো। চলো শুরু করি আজকের আলোচনা। আর এটাও হয়ে গেলে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব। দেখো, নাম্বার 1 কোশ্চেন আছে যে 2-3টি বাক্যে উত্তর দাও। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নাম্বার 1, আসিয়া রেজিম কি? 2 নাম্বার, ফিজিওক্র্যাট কাদের বলা হতো? টেনিস কোর্টের শপথ। ঠিক আছে, টোটাল কোশ্চেন হচ্ছে 11খানা। চলো শুরু করি তাহলে আলোচনা। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের অন স্ক্রিনে ছিল কি? আসিয়া রেজিম বলতে কি বুঝে, তাই না? এই দেখো, তাহলে এখানে এই যে টুকরো কথাটা বাদ দিবে, লিখবে না তোমরা। টুকরো কথাতে ছিল টেক্সট বুকে একেবারে সুন্দর করে। দেখো, আসিয়া রেজিম বলতে কি বোঝায়? যে আসিয়া রেজিম, ফরাসি শব্দ আসিয়া রেজিম, কথার অর্থ হলো পুরনো শাসন। খ্রিস্টীয় 15 শতকে ফ্রান্সে যে মধ্যযুগীয় রাজকতন্ত্র, অভিজাততন্ত্র, স্বৈরাচারী দৈব রাজতন্ত্র, সামাজিক বৈষম্য ইত্যাদি ফরাসি সমাজ ব্যবস্থার যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিল, তা আসিয়া রেজিম নামে পরিচিত। ওকে, এই অবধি তোমরা লিখবে, আর লিখতে হবে না। ক্লিয়ার? তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখতে থাকো, তাহলে তোমাদেরও মনে থাকবে আর হাতের স্পিডটাও বাড়বে। 2 নম্বর কোশ্চেন দেখো, যে বলছে ফিজিওক্র্যাট কাদের বলা হতো? অথবা দিয়ে লিখে নিবে তোমরা, ফিজিওক্র্যাট গোষ্ঠীর মূল বক্তব্য কী ছিল? একই। দেখো, নাম্বার 1 বলছে যে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে ফিজিওক্র্যাট নামে একদল অর্থনীতিবিদদের আবির্ভাব ঘটে। এই অর্থনীতিবিদরা অর্থনীতির নতুন ব্যাখ্যা দিয়ে বলেন যে বাণিজ্য, শিল্প ও কৃষিক্ষেত্রে রাষ্ট্রের কর্তৃত্ব অবাঞ্ছিত। কুইশনে এই মতবাদের অন্যতম প্রবক্তা ছিলেন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন আছে, টেনিস কোর্টের শপথটি কী ছিল? তাহলে অ্যান্সার হচ্ছে 1789 খ্রিস্টাব্দের 20 জুন ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তাদের জন্যে নির্দিষ্ট সভাগৃহের দ্বার বন্ধ দেখে নিকটবর্তী টেনিস কোর্টে শপথ গ্রহণ করেন। টেনিস কোর্টে মানে টেনিস কোর্টের মাঠে হবে। সেখানে তারা শপথ নেন যে যতদিন না তারা সমগ্র ফ্রান্সের জন্যে নতুন সংবিধান তৈরি করতে পারছেন, ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই শপথটি টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। তারপরে কোশ্চেন ছিল গয়ের 4, দেখো নাম্বারিং করা আছে এখানে, যে ব্রান্সউইক ঘোষণা কি? গয় নম্বরের 4 দাগ বলছে, ইতিমধ্যে প্রাচ্যিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়াম সরসলুইকে সাহায্য করতে বদ্ধপরিকর ছিলেন। ফ্রান্স যখন অগ্নিগর্ভ, তখন প্রাচ্যিয়ার সেনাবাহিনীর প্রধান ব্রান্সউইক এক ঘোষণা মারফত জানান যে ফরাসি রাজপরিবারের নিরাপত্তা
কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস ধ্বংস করে দেবেন। ফ্রান্স জাতির প্রতি এই চরম অপমানজনক ঘোষণায় ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত। ওকে, এখান থেকে এই সম্পূর্ণটা লিখে দিবে। তারপরের কোশ্চেন হচ্ছে যে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সব কটাই কিন্তু ইম্পর্টেন্ট। এগারোখানা দেখো, ফ্রান্সের রাজধানী প্যারিসের উগ্র প্রজাতান্ত্রিক বিপ্লবীগণ রাজতন্ত্রকে নির্মূল করার উদ্দেশ্যে 1792 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর বন্দিশালায় প্রবেশ করে বহু বন্দী রাজতন্ত্রের সমর্থককে নির্বিচারে হত্যা করে। সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত এই ঘটনাটি ছিল ব্রান্সউইক ঘোষণার প্রত্যুত্তর, বা এটি সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত, এটাও লিখতে পারো। তারপরে কোশ্চেন ছিল যে গিলোটিন ব্যবস্থা কি? ঠিক আছে, বা গিলোটিন কি, গিলোটিন ব্যবস্থা। দেখো, এটা অন্য বই থেকে নেওয়া, তোমাদের টেক্সট বইটাতে ভালোভাবে দেওয়া নেই। দেখো এখানে দেওয়া আছে, বলছে যে গিলোটিন হলো এক ধরনের যন্ত্র। তোমরা যদি বুঝতে না পারো আমি বলছি, শুনে শুনে লিখে নাও। গিলোটিন হলো এক ধরনের যন্ত্র যার দ্বারা অতি সহজেই একসঙ্গে বহু মানুষের শিরচ্ছেদ করা যেত। এর আবিষ্কারক ছিলেন ডক্টর গিলোটিন, ঠিক আছে, নামে এক চিকিৎসক। এটা শর্ট কোশ্চিনও আসে যে গিলোটিন যন্ত্র কে আবিষ্কার করে, তাহলে তোমরা অ্যান্সার কী লিখবে বলো তো? প্রশ্নতেই অ্যান্সার, তাই না? শুধু ডক্টর কথাটা লাগিয়ে দিতে হবে। ডক্টর গিলোটিন নামে এক চিকিৎসক গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন। তার নাম থেকে যন্ত্রটির এই নামকরণ। এই যন্ত্রে দুইটি কাঠের লাঠির মাঝে ঝুলন্ত অবস্থায় ভারী লোহার কাটারি থাকতো, ট্র্যাকার আছে। অপর দিক থেকে নেমে এসে এই শায়িত মানুষের শিরচ্ছেদ করত। গিলোটিন খুব ভয়ানক ব্যবস্থা ছিল। এখানে তোমরা জানো যে সরোজ লুইকে গিলোটিন ব্যবস্থায় হত্যা করা হয়েছিল, গিলোটিন যন্ত্রে, এবং তার স্ত্রী আতুয়ানেত, তার স্ত্রীকেও হত্যা করা হয়েছিল গিলোটিন ব্যবস্থায়। চলো তারপরে দেখো, বলছে লাল সন্ত্রাস বলতে কি বুঝো? তাহলে ফ্রান্সের সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবসপিয়র সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যান। কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে বিনা বিচারে তিনি অসংখ্য মানুষকে হত্যা করেন। এই ঘটনায় লাল সন্ত্রাস নামে অভিহিত করা হয়। মানে হচ্ছে সন্দেহের, ধরো তুমি কোনো কিছু একটা খারাপ কাজ করনি, তোমার ওপরে সন্দেহ হলো, বাস তোমাকে বিনা বিচারে হত্যা করে দিল। এটাই ছিল লাল সন্ত্রাস আইন, মানে সন্দেহ করলেই হয়ে গেল কোনো মানুষের ওপর। তারপরে সন্দেহের আইন না। তারপরে কোশ্চেন হচ্ছে সন্দেহের আইন বলতে কি বুঝো? ফ্রান্সে সন্ত্রাসের শাসন চলাকালীন এক বিশেষ ধরনের কি ছিল আইন প্রচলিত হয়। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার এবং বিনা বিচারে শাস্তি প্রদান করা যেত। এই আইন সন্দেহের আইন নামে পরিচিত। তাহলে লাল সন্ত্রাসের আইন আর সন্দেহের আইন প্রায় একই, বুঝে গেল? তারপরে দেখো 8 নম্বর, কত নম্বর কোশ্চেন এটা? আচ্ছা তোমরা মিলিয়ে নাও বইয়ের সঙ্গে, এখানে আমার নাম্বারিংটা নেই। বলছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর বলছে ফ্রান্সের জ্যাকোবিন দলের, বা তোমরা একটা কাজ করতে পারো যে এখানে উত্তর কথাটা লেখার পর এই থার্মিডোরীয় প্রতিক্রিয়াটা লিখবে, দিয়ে আন্ডারলাইন করবে, ডাবল মার্জিন করবে, নিচে পয়েন্ট করে এভাবে লিখবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। ক্লিয়ার? প্রতিটার ক্ষেত্রে। বলছে যে ফ্রান্সের জ্যাকোবিন দলের নেতা রোবসপিয়র এবং তার অনুগামীদের গিলোটিনে হত্যা করা হয়। 1794 খ্রিস্টাব্দের 28শে জুলাইয়ের এই ঘটনাটি ফ্রান্সের বিপ্লবী বর্ষপঞ্জির থার্মিডোর মাসে ঘটেছিল, তাই এটিকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয়। ওকে, তারপরে বলছে দেখো
তারপরে কোশ্চিন হচ্ছে, এই কোশ্চিনটা হচ্ছে তোমাদের কত নাম্বার, কি আছে এটা, যে মহাতঙ্ক বলতে কি বুঝো? মহা আতঙ্ক তোমাদের বইয়ে লেখা আছে মহাতঙ্ক, কিন্তু এটা মহা আতঙ্ক হবে। এটা এখানে ঠিক আছে, কিন্তু তোমাদের টেক্সট বুকের নতুন ভার্সন যে 24-এর, সেখানে দেখবে মহাতঙ্ক বলতে কি বুঝো আছে, কিন্তু এটা হবে মহা আতঙ্ক। তাহলে দেখো উত্তর, এটা স্পষ্ট তো বোঝা যাচ্ছে না, তো আমার সঙ্গে সঙ্গে লিখে নাও তোমরা। দেখো উত্তর হবে, ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন ঘটলে সে দেশের গ্রামাঞ্চলে তীব্র উত্তেজনা দেখা দেয়। সে সময় গুজব রটে যে গ্রামের কৃষকদের শায়েস্তা করার জন্যে অভিজাতদের সেনা এবং ভাড়াটে গুন্ডারা আসছে। শায়েস্তা মানে শাস্তি দেওয়া। এই গুজবের ফলে সৃষ্ট আতঙ্কই মহা আতঙ্ক নামে পরিচিত। মানে ধরো কি, সবাই একটা মহাতঙ্ক কি, যে কঠোর শাস্তি দেবে বা অমুক কিছু হবে, সেই মতো ব্যাপারটা বোঝাতে চাইছে মহাতঙ্ক। এই যে অভিজাত শ্রেণী, তোমরা জানো ফরাসি বিপ্লবে যে ঘটনাটি ঘটেছিল, সেখানে দুইটি শ্রেণী বেশি রাজ করছিল। নাম্বার 1 যাজক এবং নাম্বার 2 হচ্ছে অভিজাত। তারা কি করত, তারা বর্জুয়া শ্রেণীদেরকে একবার দমিয়ে রাখতো, কখনো তাদের উঠতে দিত না। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কর নিত, টাইট কর, করভি কর, গ্যাবেল কর, মৃত্যু কর, এই সমস্ত কিন্তু কর নিত। চলো তারপরে কোশ্চেন। আর এই শায়েস্তা মানে বললাম যে শাস্তি দেওয়া, মানে গ্রামে গুজব রটে গেল যে কৃষকদেরকে শাস্তি দেবে। কারা দিবে না, তো অভিজাতরা বাইরে থেকে গুন্ডা আনবে ভাড়া করে এবং সেনা আনবে, সেখানে যারা কৃষক শ্রেণী আছে গ্রামে তাদেরকে মারধর করবে। আর এটা নিয়ে তারা আতঙ্ক হয়ে গেছিল, কৃষক সমাজ কি হয়েছিল, আতঙ্কের মধ্যে পড়ে গেছিল যে আমরা মার খাবো। তারপরে কোশ্চিন যেটা ছিল তোমাদের, সেটা হচ্ছে যে কোশ্চিনটা আমি বলে দিচ্ছি, 11 নম্বর কোশ্চিন এটা। দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কি বোঝায়? দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কি বোঝায়? ঠিক আছে, কোশ্চিনটা লেখা নেই এখানে। তাহলে অ্যান্সার কি লিখবে দেখো তোমরা, অ্যান্সার লিখবে এখান থেকে যে জ্যাকোবিনদের, এটুকু কিন্তু বাদ, জ্যাকোবিনদের নেতৃত্বে উত্তেজিত জনতা 10ই আগস্ট 1792 খ্রিস্টাব্দে রাজপ্রাসাদ আক্রমণ করে, রাজার দেহরক্ষীদের হত্যা করে। রাজা ও রানী প্রাণ ভয়ে নিকটস্থ আইনসভায় আশ্রয় নেই। এরা কারা বলো তো? এরা হচ্ছে সরস্বতী এবং তার স্ত্রী। এরা দুজন কি করেছিল, এই বর্জুয়াদের ভয়েই কিন্তু তারা পালিয়ে গেছিল। আমরা দেখেছিলাম, তোমরা পুরো ঘটনাটা পড়বে তাহলে বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে শেষ পর্যন্ত তাদেরকে তো অনেক দিন ধরে কর ব্যবস্থা, অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা সমস্ত কিছু শেষ করে দিয়েছিল, এবং জনগণ কী হয়েছিল, ক্ষেপে গিয়েছিল। এবং জনগণেরা যখন ক্ষেপে গেল, শেষ পর্যন্ত রাজা সরস্বতীকে প্রাণদণ্ড দিয়েছিল তারা গিলোটিন ব্যবস্থায়। যখন রাজা সরস্বতীকে প্রাণদণ্ড দেওয়া হলো, তারপরে তারা নিজেরা সংবিধান রচনা করলো সাধারণ মানুষেরা। ওই তো টেনিস কোর্টের মাঠে শপথ নিয়েছিল, টেনিস কোর্টের মাঠে, ওটা টেনিস কোর্টের শপথ বলতে টেনিস কোর্ট খেলার মাঠে, যে টেনিস খেলে না, ওই মাঠে তারা শপথ নিয়ে যতদিন না তারা নতুন সংবিধান গঠন করবে না, ততদিন তারা এখান থেকে সরবে না। এটাই কেন নিয়েছিল, কারণটা হচ্ছে তাদের যে একটা ঘর ছিল মিটিং করার, সেই ঘরে কিন্তু তালা ঝোলানো ছিল, তার কারণে তাদেরকে ওখানে যেতে বাধ্য হয়েছিল। ওকে, চলো তাহলে ওটি আমি এক্সট্রা বললাম। জ্যাকোবিনদের দেহরক্ষী হত্যা করে, রাজা ও রানী প্রাণ ভয়ে নিকটস্থ আইনসভায় আশ্রয় নেই। কারণ যে আইনসভায়, ধরো যে পার্লামেন্ট বলা যেতে পারে, সেখানে তারা আশ্রয় নিয়েছিল কি আমরা বেঁচে যাব, কিন্তু উত্তেজিত জনতা আইনসভা ঘেরাও করে ও রাজতন্ত্রের উচ্ছেদের দাবি জানায়। এবং তারা শেষ পর্যন্ত কী করেছিল, আইনসভাটাও কিন্তু জনতা ঘেরাও করেছিল। মানে হচ্ছে দেশের জনগণই শেষ কথা বলে, তাই না? জনগণ ভোট দিয়ে জেতাই বলে তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গঠন হয়। যদি জনগণ একজন যদি প্রধানমন্ত্রী নির্বাচন হয়, এবার জনগণ যদি তার পরে বসে তাকে যদি আবার উল্টে দেয়, অন্যজনকে নির্বাচন করে, সেটা কে পারে? একমাত্র জনগণই পারে। তাই শেষ কথা কে বলে? জনগণই বলে। শেষ পর্যন্ত রাজাকে বন্দি করে
কি আছে, টেম্পল দুর্গে দেখো, টেম্পল দুর্গে বন্দি করে রাখা হয়। এর ফলে রাজতন্ত্র কার্যত ভেঙে পড়ে এবং 1791 খ্রিস্টাব্দের সংবিধান বাতিল হয়ে যায়। ঐতিহাসিক লেভেভার 10ই আগস্ট জনতার এই অভ্যুত্থানকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন। তাহলে এটাই হচ্ছে দ্বিতীয় ফরাসি বিপ্লব। ক্লিয়ার? এতটুকুনি, একটু বড় আছে কিন্তু সহজ ভাষা আছে। ওকে, তাহলে আজকে আমাদের শেষ কোশ্চেন ছিল এটাই, কমপ্লিট। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ক্লাসটিতে লাইক, কমেন্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে তুমি এরপরের ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। আমরা এরপরের যে অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সেটা কিন্তু একেবারে পার্ট 1, পার্ট 2, 2 মার্কের যে আছে সেটা একসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে।